হ্যালো এভরিওয়ান, আজ আমাদের আলোচ্য বিষয় কার্য ও তাপের তুল্যতা। তো কার্য ও তাপের তুল্যতা, এটা এই লেকচারটা শুরু করার আগে আমরা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট আমরা করতে পারবো। কীরকমভাবে? তোমরা নিজেদের হাতের চেটো দুটোকে পরস্পর কাছাকাছি এনে এরকমভাবে ঘষো এবং একটু পরে দেখবে ঘষার পরে যেখানে একটু তাপ উৎপন্ন হচ্ছে। এমনটা কেন? কারণ এখানে যান্ত্রিক শক্তিরা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। সেটা একটু লিখি। তো যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর একটা খুবই ভালো উদাহরণ বলেছিলাম কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারে, যে কোনো একটা বস্তুকে যখন মাটি থেকে উপরে তুলব তখন তার মধ্যে যে কার্যটা বললাম সেটা স্মৃতিশক্তি হিসেবে সঞ্চিত হলো। এই স্মৃতিশক্তি হিসেবে সঞ্চিত হওয়ার পরে আমি যখন এটা ছেড়ে দেবো তখন সেই স্মৃতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে, ফলে সেটা মাটিতে এসে পড়বে। এবং যখনই সেটা মাটিতে এসে পড়বে তখন একটা সময় পরে কী হবে? স্মৃতিশক্তিটা শূন্য হয়ে যাবে, গতিশক্তিটা শূন্য হয়ে যাবে। তো তখন মনে প্রশ্নটা আসতেই পারে যে শক্তিটা কি তাহলে ডিস্ট্রয় হয়ে গেল, শেষ হয়ে গেল? আর আমরা তো জানি যে শক্তি কোনো সৃষ্টি হয় না, ধ্বংস হয় না শক্তির নিত্যতা সূত্র অনুসারে। তো এক্ষেত্রে কী ঘটছে? যখন আমি বস্তুটা ছেড়ে দিলাম তখন এর মধ্যে যে শক্তিটা ছিল সেটা মাটিতে পড়লো এবং বিভিন্ন রকম শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। কীরকম শক্তি? শব্দ শক্তি। ছেড়ে দিলাম, মাটিতে পড়লে একটা আওয়াজ হলো, মানে সেটা শব্দ শক্তি রূপান্তরিত হলো। এবার আমি যদি ভারী বস্তু নিই, ভারী বস্তু যখন ওপর থেকে নিচের দিকে ছেড়ে দেবো মাটির দিকে পড়বে এবং মাটির সারফেসটা যদি আমরা হাত দিই তা দেখবো একটু জায়গাটা একটু গরম হয়েছে, মানে আমরা যে হিটটা উৎপন্ন হয়েছে সে ফিল করতে পারবো। এক্ষেত্রে কেন আমি জিনিসটা যেহেতু ছোটো বস্তু, ভরটা কম, মাটিতে পড়ার পরে সেই যে তাপ, যে কোনো তাপটা উৎপন্ন হবে সেটা ফিল করতে পারবো না, কিন্তু ভারী বস্তু হলে সেটা ফিল করতে পারবো। এক্ষেত্রে তাপ উৎপন্ন হবে, এমনটা নয় যে তাপ উৎপন্ন হবে না। তো কী হচ্ছে, এক্ষেত্রে যান্ত্রিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। যান্ত্রিক শক্তির ব্রিফলি বলে দিই কি না, কোনো একটা বস্তুর গতির জন্য অথবা তার অবস্থান বা আকৃতি পরিবর্তনের জন্য সেটার মধ্যে যে শক্তি উৎপন্ন হয় সেটা হলো তার যান্ত্রিক শক্তি। আচ্ছা, তার উল্টো ঘটনাটা কি ঘটা সম্ভব? অবশ্যই ঘটা সম্ভব, কারণ আমরা দৈনন্দিন জীবনে এর সঙ্গে খুবই পরিচিত আছি। সেটা একটু রিমাইন্ড করে দেবো কীরকমভাবে ঘটে। যান্ত্রিক শক্তি আমরা যান্ত্রিক কার্য বলতে পারি, যান্ত্রিক কার্য বলতে পারি, বা কার্য সোজা কথায়। তো আমি তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারি। যেমন আমি একটা খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এটা কিন্তু মন দিয়ে শুনতে হবে। আমি একটা গ্যাস চেম্বার নিয়েছি যার মধ্যে গ্যাস ভরা আছে, আর এগুলো হচ্ছে গ্যাসের অণুগুলি, এরকম আছে। এবার এখানে আমি ওপরে একটা পিস্টন ফিট করেছি। পিস্টন এটা একটু ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটা সাহায্যে কী করা হয়, এটা যদি তোলা হয় তখন গ্যাসটা প্রসারিত হয়, আর এটাকে যখন চাপ প্রয়োগ করা হয়, এটা সাহায্যে নিচে নামানো হয়, তখন এটা কী করবে, সংকুচিত হয়ে যাবে, মানে চাপটা বৃদ্ধি পাবে এখানে। এইবার আমি এই গ্যাসটাকে ভরে দিয়ে এই পিস্টনের ওপর আমি কিছু ভর চাপিয়ে দিয়েছি, এই কিছু বস্তু চাপিয়ে দিয়েছি, যেগুলো নির্দিষ্ট পরিমাণ ভর আছে, এখানে বস্তুগুলো চাপিয়ে দিয়েছি। এবং ততক্ষণ পর্যন্ত চাপাবো যখন পর্যন্ত এটা একটা নির্দিষ্ট লেভেলে ফিক্সড হয়ে যায়, মানে এটা উঠবেও না নামবেও না, এমনভাবে ওপরে ভরগুলো আমি দেব। যদি আমি এই ভরগুলো ধীরে ধীরে ওপর তুলতে শুরু করি একটা একটা করে, এবং যখন কিছু পরিমাণ ভর সরিয়ে নেব তখন দেখবো এটা ধীরে ধীরে উপরে উঠছে, এই পিস্টনটা ধীরে ধীরে উপরে উঠছে। কারণ এখানে কি কাজ করছে, তাহলে এই কার্যটা করছে এটাকে, যখন আমি পিস্টনের উপর থেকে ভরগুলো সরিয়ে নিলাম তখন পিস্টনটা দেখবো ধীরে ধীরে উঠছে, এই
ওঠার কার্যটা কে করছে? এই গ্যাসটা। কীরকমভাবে? এর মধ্যে, গ্যাসের মধ্যে নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে, যেটা আমরা বলছি আভ্যন্তরীণ শক্তি বা তাপ শক্তিও বলতে পারি। সেটা কি করছে? এখানে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এবং সেই যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হওয়ার পরে সেটা একটা কার্য করছে। তার মানে এই যে তাপ শক্তিটা, এক্ষেত্রে কী হচ্ছে? যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, মানে রিভার্স কেসটা এখানে ঘটছে। তাপ শক্তির এখানে যান্ত্রিক শক্তিতে বা যান্ত্রিক কার্যতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এটার ফলে কি ঘটবে? ঘটনাটা, এটা প্রসারণ ঘটবে, ফলে চাপটা কমবে। তাহলে গ্যাসে যদি প্রসারণ ঘটে, ফলে তার চাপটা কমবে, চাপ কমলে তার তাপমাত্রাও কমে যাবে। আবার এর মধ্যে বলা যেতে পারে, যেহেতু তাপ শক্তিটা যান্ত্রিক শক্তিতে পরিণত হয়েছে, এর মধ্যে তাপের পরিমাণটা কমে গিয়েছে, আর তাপের পরিমাণটা কমে গেলে কী হবে? ঠান্ডা হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে গ্যাসের প্রসারণে বা চাপ কমে নিলে, বা যখন তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে, তখন গ্যাসটা ঠান্ডা হয়ে যাবে, বা সিলিন্ডারটা বাইরে হাত দিলে দেখবো ঠান্ডা। তো এটা একটা এক্সাম্পল তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা। তো এইবার মজার ব্যাপার হচ্ছে, কার্য তাপের মধ্যে তাহলে নিশ্চয়ই একটা সম্পর্ক থাকার কথা। সেই সম্পর্কটি একটি আমরা পরে গাণিতিকভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। এবার যেটা পড়তে চলেছি সেটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এই জন্য কিন্তু মন পেতে শুনতে হবে। কি বলছে? তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, যেটা জুলের সূত্র বলা হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জন্য ভালো করে শুনতে হবে। কি বলছে না, যখন কিছু পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরণের ফলে, যখন কিছু পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরণের ফলে তাপ উৎপন্ন হয়, অথবা তাপকে কার্যে পরিণত করা হয়, তখন সম্পাদিত কার্য এবং উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক হয়। জিনিসটা একটু বুঝি। আমি কিছু পরিমাণ কার্য করলাম, সেটা থেকে সম্পূর্ণ আমি তাপ পেলাম, ঠিক আছে? অথবা এরকম হলো যে আমি কিছু পরিমাণ তাপ দিলাম, সেটা সম্পূর্ণরূপে কার্য করলো। মানে আমি একটা জিনিসটা সিম্পলিফাই করে লিখছি, কার্য আর এখানে তাপ। সম্পূর্ণরূপে আমি কার্যকে যদি তাপে পেতে চাই, যখন পাবো, আর সম্পূর্ণ পরিমাণ তাপকে যখন আমি কার্যে পাবো, তখন এরা দুজন পরস্পরের সমানুপাতিক হবে। বা যখন যত বেশি আমি কার্য করব, তত বেশি আমার তাপ উৎপন্ন হবে, যত কম আমি কার্য করবো, তত কম আমার তাপ উৎপন্ন হবে। সেটা একটু ম্যাথমেটিক্যালি কীরকম হবে? যদি ধরে নিচ্ছি আমি কার্য করেছি ডাব্লু পরিমাণ, একটা নির্দিষ্ট পরিমাণ, সে ডাব্লু বলছি, আর ধরে নিচ্ছি তাপ আমার উৎপন্ন হয়েছে এইচ পরিমাণ। এদের মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক, মানে এটা বাড়লে এটা বাড়বে, আর এটা কমলে এটা কমবে। এটাকে আমরা বলছি ভ্যারিজ অ্যাজ ডাব্লু ভ্যারিজ অ্যাজ এইচ, বা ডাব্লু প্রপোর্শনাল এইচ প্রপোর্শনাল, ঠিক আছে? অথবা ডাব্লু সরল ভেদ এইচ, যে কোনো একটা বলা যেতে পারে। তো ভ্যারিজ অ্যাজ, এটা বলা হয় ভ্যারিজ অ্যাজ, অথবা প্রপোর্শনাল, অথবা সরল ভেদ, মানে কার্য তাপের সঙ্গে সমানুপাতিক। এটাকে বোঝানোর জন্য এটা বলা হয়। এবার তাহলে আমি যদি সমান করতে চাই, তাহলে আমি এটাকে কোনো একটা আমাকে ধ্রুবক লিখতে হবে। সেই ধ্রুবকটা আমি ধরে নিচ্ছি জে। এই জেটাকে বলা হয় যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে কার্য সমান হচ্ছে যান্ত্রিক তুল্যাঙ্ক ইন্টু উৎপন্ন তাপ বা সম্পাদিত তাপ। তো আমরা কি দেখলাম? ডাব্লু সমান জেএইচ, ডাব্লু সমান জেএইচ। তা জেটা কি? যান্ত্রিক তুল্যাঙ্ক। জে সমান ডাব্লু বাই এইচ লিখতে পারি। যখন এইচটা 1 হবে, মানে একক যখন তাপ থাকবে, তখন কি হবে? ডাব্লু বাই 1 সমান হচ্ছে ডাব্লু, বা জে সমান ডাব্লু, জে সমান ডাব্লু। কখন? যখন এইচ ইকুয়াল টু 1, কোন একক দিচ্ছি না, এখন বোঝানোর জন্য আমি এইচ ইকুয়াল টু 1 দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে কি বোঝাচ্ছে? যখন কিছু পরিমাণ কার্যের সম্পূর্ণ যখন তাপে রূপান্তরিত হবে, ঠিক আছে, সেটা যদি একক তাপ উৎপন্ন করে, তখন সেই যে পরিমাণ কার্য আমি করেছি সেটা হচ্ছে তার যান্ত্রিক তুল্যাঙ্ক। আর রিপিট করছি, তা যে পরিমাণ কার্যে সম্পূর্ণ রূপান্তরণে একক পরিমাণ তাপ উৎপন্ন হয়, যে পরিমাণ কার্যের সম্পূর্ণ রূপান্তরণে একক পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাকে আমি বলছি যান্ত্রিক তুল্যাঙ্ক বা জে। এর একক কি হবে? এককটা একটু লিখি।
তো ডাব্লিউ সমান জে এইচ, এবার জে সমান ডাব্লিউ বাই এইচ। তো যান্ত্রিক তুলাঙ্কের একক কী হবে, এর একক কী হবে? প্রথমে সিজিএস পদ্ধতিতে দেখি কি হয়। সিজিএস পদ্ধতিতে আমি যদি দেখি কার্যের একক কি, সিজিএস পদ্ধতিতে আর্ক আর তাপের একক হচ্ছে ক্যালোরি। তাহলে আমি প্রথমে দুজনকেই ক্যালোরিতে যদি প্রকাশ করি, এটা হচ্ছে 1 ক্যালোরি আর হচ্ছে 1 আর্ক। আচ্ছা 1 ক্যালোরি লিখবো না, এটা লিখি ক্যালোরি আর লিখছি, এটাও ক্যালোরি লিখছি। এইবার আমাকে এটা আর্কে প্রকাশ করতে হবে। তো 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল বাই ক্যালোরি, আর 1 জুল সমান হচ্ছে 10⁻⁷ আর্ক। তাহলে 4.2 × 10⁻⁷ এত আর্ক বাই ক্যালোরি, মানে এই সিজিএস পদ্ধতিতে একক হবে 4.2 × 10⁻⁷ আর্ক পার, যেটা ভাগ রয়েছে সেটাকে পার বলা হয় এরকম ক্যালোরি। তাহলে আমি কি করলাম না, দুটোকেই প্রথমে একই এককে প্রকাশ করলাম, ক্যালোরি ক্যালোরি। এটা কেটে যেতে পারতো কিন্তু আমি কাটলে হবে না, কারণ আমাকে আর্ক বার ক্যালোরি নিয়ে আসতে হবে। কার্যের একক সিজিএস পদ্ধতিতে ক্যালোরি নয়, আর্ক, তাই এটাকে আর্কে প্রথমে কনভার্ট করলাম এরকমভাবে। এবার এসআই পদ্ধতিতে কী হবে একক, এসআই পদ্ধতিতে আচ্ছা এটা মুছিয়ে একটু। তাহলে এসআই পদ্ধতিতে কার্যের এককও জুল আর তাপের এককও জুল। তাহলে এই ক্ষেত্রে আমার কিন্তু কেটে যাচ্ছে, জুল জুল কেটে যাচ্ছে। তাহলে আমি এটা কেটে দিলে কি পড়ে থাকবে 1। তাহলে এসআই এককে যদি আমি লিখি জুলের একক, তাহলে 1 হবে, কিন্তু 1 লেখা যাবে না, বলবো তাহলে কোনো একক নেই। তাহলে কোনো একক নেই, কোনো একক নেই। সিজিএস পদ্ধতিতে যান্ত্রিক তুলাঙ্কের একক রয়েছে, যেটা হচ্ছে আর্ক পার ক্যালোরি বা 4.2 × 10⁻⁷ আর্ক পার ক্যালোরি। আর এসআই পদ্ধতির একক যদি দেখি এরকমভাবে, তাহলে এক হচ্ছে, মানে এর মানে হচ্ছে কোনো একক নেই। তাহলে আজকের লেকচারে আমরা কার্য ও তাপের তুলাঙ্ক সম্পর্কে ডিটেলসে জানলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করে দিও একটা, এবং সকলের সঙ্গে শেয়ার করো।